ভাইজান, আপনার কি মনে হয় সাগর উষাকে নিয়ে যাবে? 100 বার নিবি, 1000 বার নিবি, আমি নিয়েই ছাড়বো। দেখেন ভাইজান, জোর করে করানোই একটা আর নিজ ইচ্ছা থেকে করাই একটা, তফাৎ আছে কিন্তু অনেক। সে যাই হোক, এখন এভাবে ঢাকার বাইরে যাওয়ার কি কোনো কারণ আছে? এসব করেছি যেন ওরা দুজন একসাথে থাকতে পারে। যে কয়েকদিনই একসাথে ঘোরাঘুরি করবে ততই লাভ। যা ভালো বুঝেন করেন। হুম। আচ্ছা, রাখি তাহলে। নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। মা, উষাকে আমার রুমে পাঠাও, কথা আছে ওর সাথে। লিপি বেগম বুঝলেন কি জন্য ডাকছেন উষাকে। উষা তাকে বলেছিল সব। কাল সকালেই না হয় কথা বলিস, এখন এই রাতে আবার ডাকবো? হুম, না হলে চলো ওর রুমে। উষামা, দরজাটা একটু খোল তো। বলেই আরও কয়েকবার দরজায় করাঘাত করল। উষা দরজা খোলেনি। সে খুব ভালো করেই বুঝেছে সাগর ভাই আছে সাথে, কারণ উষা আজকে লিপি বেগমের সাথেই থাকবেন। তাহলে এই সময় তো ডাকার কথা না। কয়েকবার ডাকার পরেও দরজা খোলেনি উষা। সাগরের রাগটা এবার স্থির করতে পারল না। সজোরে ঘুষি মারল দরজায়। রুম থেকে কি আর বের হবি না? আমিও দেখব কতক্ষণ থাকিস রুমে। উষা ভেঙচি কাটল, মুখ বাঁকিয়ে ব্যা ব্যা করে শব্দ করল। আমিও দেখব কি করবি আমার সাগইরার বাচ্চা। রাত 12:30। উষা রাতের খাবারটাও খায়নি। পা টিপে টিপে বের হলো। উদ্দেশ্য বড় আম্মুর রুম। এখনও রাতে একা ঘুমাতে পারে না উষা। স্বামীনের বিয়ের আগ পর্যন্ত ওর সাথেই থাকতো, তারপর নিজের বাবার সাথে। মান্থলি অসুস্থতায় নিজের শাশুড়ি এবং চাচি আম্মার সাথে ঘুমাতো। নবম শ্রেণীতে ওঠার পর থেকে একা ঘুমানোর ট্রাই করে, কিন্তু পারে না। এমনও হয় কখনো রাত 2টা-3টার দিকে বড় আম্মু বা চাচি আম্মার রুমে চলে যায়। আবার আরিশাও এসে থাকে। উষা কোনো মতে বড় আম্মুর রুমে আসে। কি রে, তখন এত ডাকলাম দরজা খুললি না কেন? উষা বিছানায় শুয়ে পড়ে। এমনি বড় আম্মু, তোমার ছেলের যে মেজাজ দেখা যেত, আমাকে মাথায় তুলে আছাড় দিয়েছে। যান বাঁচানো ফরজ, বুঝলে? লিপি বেগম হালকা মুচকি একটা হাসি দিলেন। মেয়ের মাথায় হাত বোলাতে থাকেন। হ্যাঁ, তা তো বুঝলাম, কিন্তু মা, ছেলেটা শখ করে তোকে জিনিসগুলো দিল, রেখে দিলেই পারতি। সবার সামনে দিতে হয়তো লজ্জা পাচ্ছিল। উষা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল। বাবা, তোমার ছেলে আবার লজ্জাও পায়? লিপি বেগম হাসলেন, মেয়েকে জড়িয়ে ধরলেন, ঘুমানোর প্রস্তুতি নিলেন। সাগর কাল রাতেই মায়ের কাছ থেকে এক্সট্রা একটা চাবি নিয়েছিল উষার জিনিসগুলো দিতে। আজকে এসেছে শিক্ষা দিতে। চাবি নিয়ে চেষ্টা করার আগেই দরজা খুলে যায়। ভিতরে প্রবেশ করেই দেখে ঘরে কেউ নেই। সাগর কপাল কুঁচকে ফেলে, ঘরে কেউ নেই কেন? ওয়াশরুমের দরজাও খোলা, ব্যালকনির দরজা ভেতর থেকে লক করা। কোথায় গেল মেয়েটা? রুম থেকে বের হয়ে সাদাফের রুমের দিকে যায়। ওকে জিজ্ঞাসা করবে কোথায় আছে। এমনিতেও দেশে আসার পর থেকে সাগর সাদাফ আর উষার উপর কঠোরভাবে নজর রেখেছে। সাদাফের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে যায়। মনে মনে ভাবে, 1টার ওপরে বাজে। এখন সাদাফকে যদি উষার কথা বলে, সেটা এই ছেলে কোনোভাবেই ভালো চোখে দেখবে না। একে তো আমরা স্বামী স্ত্রী, তার উপরে এত রাতে খোঁজ করছি। নিজের মায়ের রুমের দিকে যায়, মাকে জিজ্ঞেস করবে। আবারও মাঝপথে থেমে যায়। ঠোঁটের কোণে তার বাঁকা হাসি। বারে, রাতে লুকিয়ে আছে, সকালে কোথায় পালাবে? আমার সাথেই তো কলেজে যেতে হবে। সাগরের মজা লাগলো বেশ। সাগর নিজের রুমের দিকে এলো, ঘুমানোর প্রস্তুতি নিল। সকালে খাবার টেবিলে বসে আছে সবাই। আরাফ, সাদাফ, রাফিদ চলে গেছে ভার্সিটিতে। নাবিল ভুইয়া, সাগর, মারিয়া জামান এবং লিপি বেগম একসাথে বসেছে। উষা নিজের ঘরে আছে। বাবু, আজকে থেকে অফিসে যাচ্ছ তাহলে? সাগর খাবার খেতে খেতে চাচ্চুকে জবাব দেয়। হুম, চাচ্চু, তুমি কি আমার সাথেই যাবে? না রে, আমি অফিসের গাড়ি দিয়ে যাব। তুমি উষাকে কলেজে পৌঁছে দিয়ে আসো। সাগর চাচ্চুর দিকে তাকায়, কুটিল একটা হাসি দিয়ে বলে। হ্যাঁ, তা তো অবশ্যই। যাও তাহলে তুমি, আমি আসছি। নাবিল ভুইয়া চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। তারপর নিজের ভাতিজার উদ্দেশ্যে বললেন। ফি আমানিল্লাহ, আল্লাহ তোমার সহায় হবে ইনশাআল্লাহ। বেস্ট অফ লাক। সাগর মুচকি হাসি দেয়। নিজের খাওয়া শেষ করে উঠে চাচি আম্মাকে উদ্দেশ্য করে বলে। তোমাদের মেয়ের হলো চাচি আম্মা। আমি নিচে যাচ্ছি, ওকে 5 মিনিটের মধ্যে
আসতে বলো। গাড়িতে ড্রাইভিং সিটে বসে আছে সাগর। উষা এসে কোনো কথা না বলে পেছনের সিটে বসে পড়ে। সাগর কপাল কুঁচকে তা দেখে। লুকিং গ্লাসের সাহায্যে উষাকে পর্যবেক্ষণ করে নেয়। সাদা ইউনিফর্ম পরা, মাথায় পেঁচানো সাদা হিজাব। এই রংটাতে যেন অনেক বেশি প্রফুল্লিত মনে হচ্ছে উষাকে। সাগর কণ্ঠে গাম্ভীর্যতা নিয়ে বলে, কি হলো এটা? উষা পূর্ণ দৃষ্টিতে তাকায় সাগরের দিকে। কি হয়েছে? তুই পেছনের সিটে বসলি কেন? উষা কপালের ভ্রুজোড়া কুঞ্চিত করে বলে। তো সাগরের রাগটা যেন আরও 2 গুণ বেড়ে যায়। রাশভারী কণ্ঠে বলে, তো মানে তুই পিছনের সিটে বসলি কেন? তোর কি আমাকে তোর পার্সোনাল ড্রাইভার মনে হচ্ছে? উষা ভেংচি কেটে বিড়বিড় করে বলে, তা কেন মনে হবে? একদম আমার পেয়ারের জামাই মনে হচ্ছে। ইচ্ছে করছে কোলে বসে তোমার গালে টুকুস করে একটা চুমু খেয়ে ফেলি। সাগর খুব জোরেই বলে ওঠে। কি বিড়বিড় করছিস? মুখে বল, আমি শুনতে পাচ্ছি না। উষা আবারও ভেংচি কাটে। ব্যাটার কথার কি তেজ দেখেছো? এমনভাবে কথা বলছে মনে হচ্ছে আমি ওনার থেকে 10 মাইল দূরে আছি। সাগর আবারও ধমকে ওঠে। আবারও কি বিড়বিড় করছিস? নিজের বিপদ নিজে ডাকবি না বলে দিলাম। আজ তো রাখবো না, কিন্তু একদম মেরে রাস্তাঘাটে ফেলে দিব। কাকপক্ষীয় টের পাবে না। উষা ভরকে গেল। এ কি বাবারে, কি এমন করেছে আমি? এমন ব্যবহার করার কি আছে? গোল গোল দৃষ্টিতে সাগরকে দেখে বলে, তা কেন মনে হবে? আমার পার্সোনাল ড্রাইভার মনে না হলেও গাড়ির ড্রাইভার মনে হচ্ছে। উষার মুখে এমন কথা শুনে সাগর পিছন ফিরে তাকায়। সাগরের রাগান্বিত দৃষ্টি দেখে উষা কিছুটা চুপসে যায়, জড়সড় হয়ে বসে। সাগর দাঁতে দাঁত চেপে বলে, থাপ্পড়ে সবকটা দাঁত ফেলে দিব বেয়াদব। চুপচাপ সামনে এসে বস, নয়তো কিন্তু এর ফল ভালো হবে না। কালকের শাস্তিটাই রয়ে গেছে। যদি নিজের ভালো চাস তাহলে সামনে এসে বস। উষা হতবম্বের মতো তাকিয়ে আছে সাগরের দিকে। একটুখানি পেছনেই তো বসছে সে। ড্রাইভিং সিটে বসে আছে আর ড্রাইভার বলা যাবে না? এটা কোনো কথা? ছাগল। কি হলো, কানে বাতাস ঢুকছে না নাকি? আচ্ছা সাগর ভাই, সাগর স্বাভাবিকভাবেই পিছনে তাকায়। সাগর ভাই আপনি এখন কোথায় বসে আছেন? সাগরের কপালের ভাঁজটা আরও গাঢ় করে। কোথায় বসে আছি মানে? কপালের নিচে চোখ নেই দেখছিস না কোথায় বসে আছি? উষা ভরকে যায়। এ কেমন মুখের ভাষা? এসব কি বলেন উনি? বিদেশে গিয়ে কি এইসব শিখেছেন নাকি? ছি, কি কথা ছিরি। তা তো দেখতেই পাচ্ছি। আপনি বলেন না কোথায় বসে আছেন? কেন? ড্রাইভিং সিটে বসে আছি। তো সেখানে ড্রাইভিং সিটে যারা বসে তারা তো গাড়ি ড্রাইভ করতেই বসে, তাই না? সাগর লুকিং গ্লাসের দিকে তাকিয়ে স্বাভাবিকভাবেই উত্তর দেয়। হুম। উষা আবার একটু নড়েচড়ে বসে। এখন যা বলবে তা শুনে সাগর ভাই সত্যিই তাকে মাথায় তুলে আছাড় দিবে। একটা শুকনো ঢোক গিলে বলে, যারা ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করে তাদের কি বলে সাগর ভাই? সাগর নির্বিকার ভঙ্গিতে বলে, ড্রাইভার। বাকিটুকু আর বলল না। রক্তচক্ষু নিয়ে তড়িৎ বেগে তাকায় উষার দিকে। উষা খরগোশের মতো কুটি কুটি করে হাসছে। ওর হাসি দেখে সাগরের রাগ আগুনের মধ্যে কেরোসিন ঢালার মতো কাজ করলো। চড়িয়ে দাঁত ফেলে দিব বেয়াদব। উষা এবার উচ্চস্বরে হেসে ওঠে। যাক সাগর ভাই, নিজেকে আপনি ড্রাইভার বলে স্বীকার তো করেছেন। সাগর স্টিয়ারিংয়ে একটা ঘুষি মেরে বলে, গাড়ি থেকে নাম, এক্ষুনি নামবি। ফার্দার তোকে যেন আমার গাড়িতে না দেখি। উষার মুখটা কাদো কাদো হয়ে গেল। এমনিতেই লেট হয়ে গেছে, এখন আবার গাড়ি থেকে নামিয়ে দিলে আরও লেট হয়ে যাবে। উষা মাথা নিচু করে বলল, আমি সামনে আসছি সাগর ভাই, তাও আমাকে নামিয়ে দিবেন না? একদম না, আমার গাড়িতে তোর জায়গা নেই। নাম গাড়ি থেকে। উষার আত্মসম্মানে লাগলো। সে দ্রুত গাড়ি থেকে নেমে গেল। ব্যাটার তেজ কত! আমাকে কি তার ফকিন্নি মনে হয়? এই উগান্ডা ফেরত ছাগলের সাথে কে যেতে চাচ্ছে? আমি উষা যেতে চেয়েছি? নিজেই বলে এসেছে 5 মিনিটের মধ্যে যেন নিচে নামি। যা বেটা, তোর গাড়ি দিয়ে তুই যা, আমি একাই চলে যেতে পারবো। সাগর গাড়িতে বসে বড় বড় শ্বাস নিচ্ছে, নিজেকে একটু ধাতস্থ করার চেষ্টা। সাগর লক্ষ্য করছে
ইদানিং তার অতি ক্ষুদ্র কারণেও ভয়ঙ্কর রাগ উঠে যাচ্ছে। উষা গেটের বাহিরে চলে এসেছে। একটু সামনে এগিয়ে দাঁড়িয়েছে রিস্কার জন্য। হাত ঘড়িতে টাইম দেখে নিল 9:40। সাগর গাড়ি স্টার্ট দিল। উষার সামনে এসে গাড়ি থামায়। ঝটপট সামনের সিটে এসে বস। উষা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, নড়ছেও না। তা দেখে সাগর আবারও বিরক্ত নিয়ে বলল, কানে কথা যায় না, তাড়াতাড়ি গাড়িতে উঠে বস। আপনি যান, আমি একাই যেতে পারবো। বলেই হাঁটা শুরু করলো উষা। সাগর দাঁতে দাঁত চেপে এসব সহ্য করছে। কখন সে মাথা তুলে আছাড় মারে শিওর নেই। গাড়ির স্পিড কমিয়ে উষার পিছু পিছু চলে গেল। আমার মেজাজ খারাপ করিস না, এর ফল কিন্তু ভালো হবে না। দ্রুত উঠে বস। উষা ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালো। এই পর্যন্ত আপনি এমন কিছু করেছেন যেটার ফল ভালো কিছু হয়েছে? সাগর হতবম্ব হয়ে গেল। এই মেয়ে আজকে শুরু করেছে কি? সাহস এত বেড়ে গিয়েছে যে জানের মায়াও নেই। খুব উড়াউড়ি চলছে তো, অনেক সাহস বেড়ে গিয়েছে। জানের মায়া হারিয়ে ফেলছিস, বিষয়টা এমন জায়গায় নিয়ে যাচ্ছিস মনে হচ্ছে আমি তোকে চোখে হারাচ্ছি। আমাকে তোর পেছনে ঘোরানোর খুব শখ, তাই তো? শুনে রাখ, এটা কখনোই হবে না, আর না তোকে আমি কখনো গ্রহণ করব। আসার পরে এখন পর্যন্ত ডিভোর্সের কথা তুলিনি বলে ভাবিস না আমি তোর সাথে একটা বেইমানি মেয়ের সাথে সংসার বাঁধার স্বপ্ন দেখছি। এসেছি তো ডিভোর্স দিতে। শুধু তোর বড় আব্বুর রিকোয়েস্ট ছিল তোর এক্সাম শেষ হওয়ার আগ পর্যন্ত যেন এসব বিষয়টা না তুলি। সাগর একটু থামলো, দম নিল বড় করে। আবার জানালা দিয়ে বাইরে তাকালো। বেদনায় জর্জরিত লাল মুখশ্রীটার দিকে এক পলক তাকালো। ভেবেছি ছোট মানুষ, প্রেশার পড়ে যাবে, তার চেয়ে এক্সামটা শেষ করুক। তারপর তাসতিলের হাসি দিয়ে বলল, চিন্তা করিস না, তোর বড় আব্বু না করেছে বলেই আমি হাত গুটিয়ে বসে থাকবো না। শীঘ্রই আমাদের রেজিস্ট্রেশন হবে এবং ডিভোর্সও হবে। উষার মাথাটা এতক্ষণ উঁচু থাকলেও এখন মাথাটা নত করে ফেলেছে। এতটুকু বয়স হওয়ার পর থেকে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন আর এই সাগর ভাই ছাড়া তাকে কেউ কখনো এভাবে তিক্ত কথা শোনায়নি, অপমান করেনি। অপমানে উষার চোখে পানি চলে এসেছে। মনে ভয় বাসা বেঁধেছে, ভালোবাসা হারানোর ভয়, নিজের একটা সাজানো গুছানো ভালোবাসার সংসার হারানোর ভয়, নিজের গায়ে এবার নতুন করে ডিভোর্সি ট্যাগ লাগানোর ভয়। টলমল চোখ দুটি নিয়ে তাকালো সাগর ভাইয়ের দিকে। ব্ল্যাক প্যান্ট আর সাদা শার্ট পরিহিত সুদর্শন পুরুষটাকে এভাবে দেখলেই কেমন ঘুরে চলে যায় উষা। শার্টের বোতাম দুইটা খোলা থাকার কারণে অনাবৃত বুকটা দেখা যাচ্ছে। চোখে সানগ্লাস, হাতে ঘড়ি। চাপদারি কিছুটা বড় হয়েছে, মারাত্মক রকমের সুন্দর লাগছে। সাগর উষার চাহনি দেখে, নাকের পাটা লাল দেখে। চশমার উপর দিয়েই উষার দিকে তাকিয়ে ভ্রু নাচায়। উষা তা দেখে দৃষ্টি নত করে ফেলে, ফের মাথা তুলে আবারও বলে, কেউ নো সাগর ভাই, আল্লাহ তাআলা মানুষকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আমার মা যদি খারাপ কিছু করে থাকে তাহলে সেটা আমার বাবার সাথে করেছে, আপনার সাথে না। আর কি বললেন, আমার শরীরে বেইমানের রক্ত? আপনি তো তাহলে ভুলেই গেলেন, আমি তো আপনার শ্রদ্ধেয় চাচা নাহিদ ভুইয়ার একমাত্র মেয়ে, তার রক্ত। তাহলে তো আমার বাবাও বেইমান হয়ে গেল। আমার বাবা বেইমান হলে তো আপনি আপনার বাবাকেই বেইমান, সকলেই বেইমান। উষা হাসল। বিষাদ মেশানো সেই হাসিটা সাগর ধরতে পারল। আমার মায়ের শাস্তি আমাকে কেন দিচ্ছেন সাগর ভাই? আমার অপরাধ কি? আমি ওই মহিলার সন্তান, তাই তো? আমি তো ওনার একার সন্তান না, আমার বাবারও সন্তান। আমার মা ভালোবাসার কদর করতে পারেনি বলে কি আমিও করতে পারবো না? না, পারবি না। সাগরের নির্লিপ্ত জবাব। উষা উপহাসের স্বরে বলল, আমার পিতা মহোদয় একজন প্রেমিক পুরুষ ছিলেন। সে সর্বদাই নিজের প্রেয়সীকে আগলে রেখেছেন। কিন্তু মানুষটা আপনার মতো বোকা ছিল, খাঁটি হীরা রেখে স্বর্ণের পেছনে দৌড় দিয়েছে। আমি যে আমার মায়ের মতোই হব সেটা আপনি জানেন কি করে? ছোট সময় হয়তো না বুঝে বলতাম আপনাকে ভালোবাসি, আপনি সুন্দর দেখে হয়তো ফ্যান্টাসি কাজ করতো। বড় হলে হয়তো এই সবই ভুলে যেতাম। কিন্তু এই বিয়েটাই তো আপনার সাথে আমাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে দিয়েছে। এই বিয়েটা তো শুধু আপনাকে আমার জীবনে না, আমার রক্তের সাথে মিশিয়ে দিয়েছে। ভালোবাসার পরিমাণ বাড়িয়ে দিয়েছে শত গুণ। হাজার হোক হালাল সম্পর্ক। আজকে আপনি বিনা দোষে আমাকে দোষী করেছেন, ডিভোর্স দিচ্ছেন। তখন কেন আটকাতে পারেননি বিয়েটা? একটা সত্যি কথা কি জানেন,
কয়দিন কি ভালোবাসা থাকবে? বহু বছর ধরেই তো একতরফা ভালোবেসে যাচ্ছি। আর কত? ভালোবাসা না পেয়ে এইভাবে অপমান পেতে থাকলে এমনিতেও এই ভালোবাসা বেশি দিন টিকবে না। সাবধান সাগর ভাই, এমন কিছু করবেন না যাতে করে ভালোবাসাটা ঘৃণায় পরিণত হয়ে যায়। আল্লাহ কি আপনাকে ছেড়ে দিবে? উপরওয়ালা কি শুধু আপনার জন্য, আমার জন্য না? উনি কি দেখেন না? সত্যিকার ভালোবাসার মানুষ জীবনে একবারই পায়, সুযোগ লাইফে একবারই আসে। একদিন আসবে যেদিন এই রিফতিহাত ভুইয়া সাগর আমার পেছনে পড়ে থাকবে। উষা থামলো, তাকালো আশেপাশে। আপনার সাথে কথা বলে আমি আমার অনেক মূল্যবান সময় নষ্ট করেছি। আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। সাগরের দৃষ্টি শান্ত। সে আপাতত ট্রমাতে আছে। এইটিকুনো মেয়ের মুখে এমন কথা সে আশা করেনি। হাতে পায়ে লম্বা হলেও দেখতে বাচ্চা, 18 হয়নি এখনো। এখনই এত ম্যাচুরিটি, এভাবে কথা বলতে শিখে গেছে। উষা সামনে পা রাখতেই একটা কালো রঙের গাড়ি সামনে এসে থামে। একদম চকচক করছে গাড়িটা, দেখেই বোঝা যাচ্ছে নতুন। উষা হকচকিয়ে গেল, দৃষ্টি রাখল সামনে। সাগরও গাড়ির শব্দ পেয়ে নিজ ভাবনা এবং উষার থেকে দৃষ্টি সরিয়ে সেদিকেই লক্ষ্য করল। ভ্রুকুচকে বোঝার চেষ্টা করছে কে। গাড়িটা খেয়াল করতেই বুঝতে পারল কে এটা। সাগর দাঁত কিরমির করে তাকালো সেদিকে, বিড়বিড় করতে লাগলো, শালা আসার আর সময় পেল না। জানালার কাঁচ নামাতেই চেনা মুখশ্রীটা দেখে চিৎকার দিয়ে হাসি দিল উষা। ভেতর থেকে গালিব ঠোঁট প্রসারিত করে হাসল, মাথা বাহিরে বের করে বলল, উষা কি কলেজে যাচ্ছ? ও, মনেই থাকে না। উষা না, ভাবি হবে, ভাবি। আমার একমাত্র বন্ধুর একমাত্র বউ, ভাবি তো হবে, তাই না বলো? উষা শুধু হাসল। কেমন আছো গালিব ভাইয়া? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তা এই লন্ডন ফেরত ছাগলের সাথে কলেজে যাচ্ছ নাকি? গালিবের কথা শুনে উচ্চস্বরে উষা হেসে উঠল। সাগর গালিবের কথা না শুনতে পেলেও উষার হাসি ঠিকই শুনতে পাচ্ছে। ভ্রুকুচকে তাকিয়ে আছে সেদিকেই। এত হাসির কি আছে? উষা সাগরের দিকে তাকিয়ে একটু ঝুঁকে বলে, ভাইয়া সে কিন্তু লন্ডন ফেরত ছাগল হলেও তার আরেকটা পরিচয় আছে। গালিবের কপালে ভাঁজ পড়ে, জিজ্ঞেস করে, কি পরিচয়? কেন, আমার জামাই। গালিব মুচকি হাসি দিল। ওঠো উষা, আমার গাড়িতে ওঠো, কালকেই কিনেছি। নতুন গাড়িটায় তোমার পদধূলি দাও। উষা কথা বাড়ালো না, ঝটপট উঠে বসল। ওদের গাড়ি চলে যেতেই সাগর স্বস্তির নিঃশ্বাস ফেলল। মেয়েটাকে নিয়ে যেতে পারবে না বলেই তো সে নিজেই গালিবকে ফোন করে আনিয়েছে। ভাইজান, আপনার বুদ্ধি মনে হয় না খুব বেশি এফেক্টেড। ছোট ভাইয়ের মুখে এমন কথা শুনে ভ্রু কুঁচকে ফেলে সিজান ভুইয়া। বিরক্তি মাখা মুখে ফোনের ওপাশে থাকা নাহিদ ভুইয়ার উদ্দেশ্যে বলে, কেন? কোনো বুদ্ধি এফেক্টিভ না আমার। এই যে সাগরের সাথে উষাকে কলেজে পাঠানো, কেন? এতে করে কি হয়েছে? সাগর তো নেয়নি, উল্টা আমার মেয়েকে কথা শুনিয়ে গাড়ি থেকে বের করে দিছে আর গালিব কলেজে পৌঁছে দিয়েছে। সিজান ভুইয়া বিরক্ত হলেন। নিজের ছেলেটা এত বোকা কেন? আমার কথা বলতে ভালো লাগছে না নাহিদ। নাহিদ ভুইয়াও আর কথা বাড়ালেন না। প্রিয়তার বেদনায় জর্জরিত মুখশ্রীটা দেখে উষা ব্যস্ত ভঙ্গিতে প্রিয়তাকে প্রশ্ন করে, কি হয়েছে তোর? চোখ মুখ এমন লাগছে কেন? প্রিয়তা মুখ লুকালো। এমনি, এই একটু খারাপ লাগছিল আর কি। হুম, শুধু খারাপ লাগা না, কিছু একটা তো হয়েছে। কি হয়েছে বল? কিছু না, এমনিতেই। উষা চোখ মুখ কঠোর করে ফেলে। একদম নাটক করবি না, তোর চোখ মুখ দেখেই বুঝে যাচ্ছে। এই আমি যদি ভুল না করি শিওর তোর খৈস্কার সাথে কিছু হয়েছে। প্রিয়তা এলোমেলো দৃষ্টি ফেলল। দেখ প্রিয়, তুই ওই বেটাকে ভালোবাসিস, এটা বলে দিলেই পারিস। এই কয়েক বছরে হয়তো ওই বেটাও তোকে ভালোবেসে ফেলেছে। কিন্তু উনি যে এখনো এক্সের সাথে কথা বলে। এই বেটার সমস্যা কি বলতো? আমার তো সব কিছু নাটক মনে হয় রে। 4 বছর কি নাটক করবে? এতদিন কি অ্যাক্টিং করা যায়? আজকাল সবই করা যায় দোস্ত। কিন্তু উনি তো আগে থেকে অনেকটাই চেঞ্জ হয়েছে। শুধু ওই মেয়েটাই পিছু ছাড়ছে না। মেয়ের একা দোষ দিবি না। আমি চান্স না দিলে কখনোই কেউ আমার উপরে জোর খাটাতে পারবে না। ওই ছেলের চরিত্রেও সমস্যা আছে। আর এক্সকেই কি করে ভালোবাসিস? 3 সন্তান হয়ে যাওয়ার পরেও ঘরে স্বামী রেখেও কি করে এক্সের সাথে সময় কাটায়, কথা বলে? এটা তো ওয়ান কাইন্ড অফ পরকিয়া।
উনি তো বলেন শুধুই বন্ধু তারা। উষার মেজাজ খারাপ হলো ভীষণ। মানে কি বলবে সে? পাগল নাকি? তুই বোন পাগল হয়ে গেছস। যেই পোলা এখনো এক্সের সাথে কথা কয় আবার তোরে পটাতে চায়, সে কি করে ভালো হয়? আগে এত এত মেয়ের সাথে ফ্লার্ট করতো, সে কি করে এক্সের সাথে বন্ধু হিসেবে কথা বলে, তাও আবার মাঝরাতে? বিয়ের 2টা-3টার দিকে কি একটা ভালো ঘরের বউ, একটা ভালো নারী এমনটা করবে? যার চরিত্রের সমস্যা সেই করবে। জামাই পাশে শুয়ে কি করে কল দেয় এক্সকে? প্রিয়তা নিচু স্বরে বলে, বাবার বাড়ি গেলে দেয়। যেখানে খুশি সেখানে গিয়ে দিক। দিবে কেন? এটা কোনো ভদ্রতা? দুশ্চরিত্রা নারী। ছি ছি, এই পোলাকে ছাড়ার কথা গত 3 বছর ধরেই বলছি। বুঝবি তখন যখন ঘষা খাবি। দুজনের কথাই শেষ করতে পারল না। তার আগেই টিফিন পিরিয়ড শেষ হয়ে যায়। রাত 1:13। উষা গালে হাত দিয়ে ডিভানে বসে আছে। সাদাব দাঁত দিয়ে নখ কামড়াতে কামড়াতে ঘর জুড়ে পায়চারি করছে। দুজনে মিলে প্ল্যান করেছে মূলত সামনেই নিউ ইয়ার আসতে চলেছে। যদিও সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। আপাতত দুজনে বাইরে রাইড করার ফোন দিয়াচ্ছে। কিন্তু সমস্যা হলো উষাকে নিয়ে। মায়ের মতো অ্যালার্জি শরীরে। আবার একটু ঠান্ডার ধাঁচে নাক দিয়ে পানি পড়া আর হাঁচি শুরু হয়। হাঁপানির রোগও আছে। অল্পতেই শ্বাসকষ্ট হয়। এদিকে পিঠে শেষ হওয়ায় কলেজ 2 দিনের ছুটি। বাবা বড় আব্বু বাসায় নেই। ঢাকা শহরটা চষে বেড়ানোর এই তো সুযোগ। এই সুযোগে উষা ঘাপটি মেরে বসেছে সাদাফের ঘরে। সাদাফ রিস্ক নিতে চায় না। কোনো মতে যদি আরাফের কানে যায় যে তার আদরের বোনের আবদার মেটাতে গিয়ে সাদাফ এই রাতের বেলা ঘুরতে বের হয়েছে, তাহলে উপায় নেই, মেরেই ফেলবে। রাফিদও কম না। এদিকে উষা সব প্রস্তুতি নিয়েই এসেছে। পুরো প্যাকেট হয়ে বের হয়েছে। দেখ সাদাফ, এইভাবে বসে থাকতে আর ভাল লাগছে না। লেট হচ্ছে। আজকে না হয় তুই বাইক চালাবি, আমি পেছনে বসে থাকবো শুধু। তোর জানের মায়া নেই, কিন্তু আমার তো আছে। উষা অবাক হয় কিছুটা। আগে পরেও ওরা অনেক রাইড করেছে। সাদাফ কখনো এমন করেনি। তুই চল ভাই, কোনো সমস্যা হলে আমি দেখে নিব। যদি আরাফ ভাইয়া জেনেও যায় সেটাও আমি সামলে নেব। তুই আগে চল। সাদাফ ঘাড় ঘুরিয়ে তাকালো উষার দিকে। ব্রুকুসকে তাকিয়ে রইল কিছুক্ষণ। উষা সাদাফের তাকিয়ে থাকা দেখে বলল, কি হয়েছে? এইভাবে তাকিয়ে আছিস কেন? বেবি চল না যাই, অনেক দিন হলো রাইড করি না। তুই চালাবি আর আমি পেছনে বসে থাকবো। বিনিময়ে আমি কি পাবো? আমি তোর বোন হই, আমি তোর ছোট বোন হই। আমার সাথে কি তোর গিভ অ্যান্ড টেকের সম্পর্ক নাকি? কথা কম বল, যা চাইবো দিবি। উষা সন্দিহান দৃষ্টিতে একবার পরখ করে নেয় সাদাফকে। কেন? এমন কি জিনিস চাইবি তুই যে তোকে দিতেই হবে? তোর জুনিয়র একটা মেয়ে আছে না, মেবি মানবিক বিভাগের, দেখতে অনেক সুন্দর, গানের গলা চমৎকার। গতবার যে গান গাইলো, এই মেয়ের নাম্বার এনে দিবি। উষা আকাশ থেকে পড়ল যেন। ছি, আমার ভাই যে এত খারাপ আমি আগে জানতাম না। আরিশা আপু কি তোকে এমনি এমনি লুচু বলে? এই তুই না তানহার সাথে ফ্লার্ট করিস? সি আস্তাগফিরুল্লাহ। বোন, তুই এগুলো কি করস? আমি কোনো মেয়ের সাথে ফ্লার্ট করি না। মেয়েদের থেকে 10 হাত দূরে থাকি আমি। তোকে এই বিসিবি নিউজ কে দিল সেটা বল। উষা সাদাফের পিঠে ঠাস করে একটা কিল বসিয়ে দেয়। শোন, তানহা আমার বেস্ট ফ্রেন্ড। এসব আমার বাইরের মানুষের থেকে জানতে হবে না। আমি কোনো মেয়ের দিকে চোখ দিই না। এখন যদি বাইরে যেতে চাস তো বল, আমাকে নাম্বার এনে দিবি কিনা। উষা ব্রুকুসকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। আচ্ছা যা, এনে দেবো। এখন চল, অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা চল। ঘর থেকে বের হয়ে বারান্দা দিয়ে হাঁটতে হাঁটতে সাদাফ বলল, বাসায় কিন্তু ভাইয়া, রাফিদ ভাইয়া আর আরাফ আছে। বুঝতেই পারছিস কত রিস্ক নিয়ে বের হচ্ছি। এখানে রিস্কের কি আছে? আমি ভাইজানদের সামলে নেব। আর বাকি রইল সাগর ভাইয়ের কথা। উনি আমার কথা জিজ্ঞাসাও করবেন না। সাদাফ গম্ভীর কণ্ঠে বলে, এটা তোর ভুল ধারণা ওসি। মেয়ে মানুষ তুই। ভাইয়ার পরিবার মেয়েদের ব্যাপারে খুবই সিকিউরিট। একবার যদি বসে তোর রাতের বেলা বাইরে যাওয়া পিছনে আমার হাত আছে, আমাকে আস্ত রাখবে না। তোর জামাই ভাই তোর মতোই হিটলার। শোন, এত ভয় পাচ্ছিস কেন? সাগর ভাই তো কোনো জীবজন্তু না, মানুষ। ওনার মতো ছাগলকে এত ভয় পাওয়ার কি আছে? আমি আছি না তোর সাথে, তোর ঢাল হয়ে। সাগর ভাই যদি কিছু বলতে আসে না, আমরাও
তখন স্লোগান দিব, আমার ভাই তোমার ভাই, সাগর ভাই, সাগর ভাই, সাগর ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। সাদাফ উষার এমন উদ্ভট স্লোগান শুনে খুব শব্দ করেই হেসে ফেলে। উষা নিজেও হাসছে। কার চরিত্র ফুলের মতো পবিত্র আর কে নামাজ পড়ে না এক ওয়াক্ত? আকস্মিক কারো গম্ভীর কণ্ঠস্বর কর্ণপাত হতেই সাদাফ আর উষার পা থেমে যায়। প্রথম ধাপের সিঁড়ির কাছে এসেছিল মাত্র। গম্ভীর কণ্ঠস্বর চিনতে ভুল হয়নি দুজনের। আপাতত সব দোষ উষার। সাদাফ জিভে কামড় দিয়ে রাগী দৃষ্টি নিক্ষেপ করে উষার দিকে, তারপর বিড়বিড় করে বলে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। কোন শয়তান আমাকে উস্কানি দিয়েছিল তোর প্রস্তাবে রাজি হতে? হি আল্লাহ, এবার যে আমার বারবিকিউ করবে, এখন কি হবে? সাগর আস্তে আস্তে পা ফেলে এগিয়ে আসে সাদাফের দিকে। সাদাফকে বিড়বিড় করতে দেখে কি রে, পাগল হয়ে গেলি? পাগলের মতো কি বিড়বিড় করছিস? তারপর পাশে দাঁড়িয়ে থেকে ভয়ে কাঁপতে থাকা উষার দিকে তাকিয়ে বলে, আর এই মেয়ে এত রাতে তোর সাথে কি করছে, কোথায় যাচ্ছে? সাদাফ একবার চাইল কম্পনরত উষার দিকে, তারপর শুষ্ক ওষ্ঠদয় জিভ দ্বারা ভিজিয়ে নেয়। ডান হাত উঠিয়ে মাথার পিছনের দিকে চুলকাতে চুলকাতে বলল, ওই তো ফ্রিজ থেকে আইসক্রিম খেতে যাচ্ছি, তাই না রে উষি? উষা মাথা তুলে একবার সাদাফের দিকে তাকায়, তারপর সাগরের দিকে তাকিয়ে উপর নিচ মাথা ঝাঁকাতে থাকে, যার অর্থ সাদাফ যা বলছে তা ঠিক বলছে, তারা আইসক্রিম খেতে যাচ্ছে। সাগর খুব নিখুঁতভাবে উষাকে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে, তারপর সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছুক্ষণ। ডান ভ্রু উঁচিয়ে গম্ভীর কণ্ঠে বলে, তুই এভাবে কাঁপছিস কেন, ভয় পাচ্ছিস? উষা ফটাফট উত্তর করে, শীতে কাঁপছি। সাদাফ কেটে পড়তে চাইছে। উষি দ্রুত চল, আইসক্রিম খাবো। হ্যাঁ হ্যাঁ চল, দ্রুত চল। সামনের দিকে পা বাড়াতেই পেছন থেকে আবারও গম্ভীর কণ্ঠ ভেসে আসে, এই তোদেরকে আমি যেতে বলেছি? না। তাহলে যাচ্ছিস কেন? সাদাফ আমতা আমতা করে বলল। ওই তো আইসক্রিম খেতে। সাগর উষার দিকে তাকিয়ে বলে, তুই না শীতে কাঁপছিস, তাহলে আইসক্রিম খাবি কি করে? এই শীতে মানুষ আইসক্রিম খায়? সাদাফ জিভ কাটে, হায় হায়, আবারও ভুল করে ফেলেছে। উষা কিছু বলতে যাবে, তার আগেই সাগরের পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। সাগর পকেট হাতড়িয়ে ফোনটা বের করে, গালিবের কল। সে জানতো এই রাতের বেলা এই গাধা ছাড়া আর কেউ কল দিবে না, কল ইগনোর করে। সত্যি করে বল, তোরা কোথায় যেতে চাচ্ছিলি? উষা হঠাৎ করেই পোল্টি মারল। উফ সাদাফ, আমার মাথা ব্যথাটা বেড়েছে, আমি রুমে যাচ্ছি, ঘুমাবো। তুমি আইসক্রিম পেলে আমাকেও দিস, তুই আইসক্রিম পেলে আমাকেও দিস যদি ব্যথাটা কমে। সাদাফ রক্তচক্ষু নিয়ে তাকালো উষার দিকে। শেষমেশ যার জন্য করলো চুরি সেই বলে চোর। মেয়ে মানুষ আসলেই স্বার্থপর। সাগর শুধু দুই বাটপারের কাহিনী দেখছে। উষা এক কদম এগিয়ে গিয়ে আবার থেমে গেল। উফ সাদাফ রে, আমাকে একটু রুমে দিয়ে আয়। সাদাফ স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। যাক, তার বোন তাকে একা বাঘের খাঁচায় ফেলে যাচ্ছে না। দুজনে চলে যেতেই সাগর বিড়বিড় করে, দুইটার কি মনে হয় আমি বোকা? আমার আসল চেহারাটা তো আর দেখেনি। ফেসবুকে নোটিফিকেশনের শব্দ কর্ণকুহর হতেই প্রিয়তার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। প্রিয়তাকে সবাই জানে একজন স্ট্রং গার্ল এবং স্ট্রং পার্সোনালিটির মেয়ে, যার আত্মসম্মানবোধ প্রচুর, যে ছেলেদেরকে বিশ্বাসই করে না। যেখানে নিজের দাম নেই সেখানে সে এক মুহূর্তের জন্য থাকতে চায় না। কাজিন মহল এবং ক্লাসের অনেক মেয়েরাই প্রিয়তার মতো এই হাস্যোজ্জ্বল জীবন ধারণ করতে চায়, কিন্তু সকলের কাছে এতদিন এত বছর যাবৎ স্ট্রং গার্ল হিসেবে পরিচিত পাওয়া মেয়েটা বর্তমানে একজনের প্রতি মারাত্মক অ্যাডিক্টেড। লাইফে হালাল সঙ্গীর আশা করা মেয়েটাও অবশেষে একজনের প্রতি দুর্বল হয়ে পড়ল। ছেলেদের থেকে নিজেকে গুটিয়ে রাখা মেয়েটা এখন কোনো একটা পুরুষকে মনের গহীনে ঠাঁই দিয়েছে। প্রতিটি মোনাজাতে থাকে যার নাম। গত 3 ঘন্টায় স্বচ্ছ প্রিয়তাকে 13টা টেক্সট দিয়েছে, একটারও রিপ্লাই করেনি প্রিয়তা। মূলত প্রিয়তা রেগে আছে স্বচ্ছের উপরে। স্বচ্ছর সাথে ওর পরিচয় গত 4 বছর ধরে। এর মধ্যে প্রিয়তার মনে স্বচ্ছের জন্য ভালোবাসার অনুভূতি জন্ম নিয়েছে প্রায় 2.5 বছর। প্রিয়তা তার প্রতিটি আচরণে বোঝাতে চায় যে সে স্বচ্ছকে ভালোবাসে। স্বচ্ছ যে তা বুঝে না বিষয়টি এমন না। গত 3 বছর ধরেই স্বচ্ছ চাচ্ছে প্রিয়তাকে পটাতে, কিন্তু প্রিয়তার দিক থেকে তেমন কোনো ইশারাই পায়নি সে।
1 বছর আগে প্রিয়তার একটা কথায় সে আন্দাজ করতে পেরেছে প্রিয়তা নামের মেয়েটা তার প্রতি ভীষণ দুর্বল। প্রিয়তা চায়নি কখনো তার দুর্বলতা প্রকাশ পাক। ছেলে মানুষ একবার ভালোবাসা বুঝে গেলে আর নিজেকে ধরা দিতে চায় না। এখন স্বচ্ছকে ইগনোর করার কারণ হলো সে কেন মেয়েদের কমেন্টের রিপ্লাই করেছে। আগে স্বচ্ছ অনেক অনেক মেয়ের সাথে ফ্লার্ট করত, টাইম পাস করত, কিন্তু প্রিয়তার সান্নিধ্যে এসে ছেলেটা নিজেকে অনেকটাই বদলিয়েছে। প্রিয়তার জন্য নিজের খারাপ অভ্যাস বদলেছে। প্রিয়তাকে হারানোর ভয় কাজ করে তার মধ্যে। প্রিয়তা স্বচ্ছের করা পাগলামিগুলো এনজয় করে। প্রিয়তা একটু মুখ ফুলালেই স্বচ্ছ ব্যাকুল হয়ে যায় অভিমান ভাঙানোর। স্বচ্ছর লাস্ট মেসেজ ছিল, আমি জানি আপনি অনলাইনে আছেন, টেক্সট ডেলিভারি হচ্ছে, আমাকে রেস্টিগেট করে রেখেছেন। এমন করেন কেন প্রিয়? একটু কিচ্ছু কি কওয়া যায় না আপনাকে? এত রাগ কেন আপনার? স্বচ্ছের এই কথাতেই প্রিয়তা মুগ্ধ হয়। ভালোবাসা ও অধিকার বোধ খুঁজে পায় সে। 4 বছরের পরিচয়ে স্বচ্ছ প্রিয়তাকে দেখেনি, ফোনেও কথা হয়নি, ফেক আইডি থেকে পরিচয় তাদের। কিন্তু প্রিয়তা স্বচ্ছকে দেখেছে, ভয়েসও শুনেছে। কত রাত কলে থাকতো ওরা। স্বচ্ছ গল্প করত, কথা বলতো, আর প্রিয়তা টেক্সটের মাধ্যমে রিপ্লাই করত। লাস্ট টেক্সট দেওয়ার পরেও যখন প্রিয়তার কোনো সাড়া পায়নি, তখন গ্যালারিতে থাকা সব মিমস এবং বাচ্চাদের ভিডিও যা আছে সব সেন্ড করা শুরু করেছে। স্বচ্ছের করা এই পাগলামিগুলো দেখে প্রিয়তা মিষ্টি হাসে। সেও দেখবে কয়টা ভিডিও দিতে পারে সে। একে একে 57টা ভিডিও এবং 16টা মিমস পাঠিয়েছে সে। এবার প্রিয়তা আর রিপ্লাই না দিয়ে থাকতে পারল না। পাগল হয়ে গেলেন? কি শুরু করছেন? পাগল না হয়ে উপায় আছে? রিপ্লাই দিচ্ছেন না কেন? মজা নেন আমার সাথে। মজা নিব কেন? তাহলে আমার করার রিজন কি? আমি তো জাস্ট 2টা রিপ্লাই দিয়েছি, আর তো কিচ্ছু করিনি। আমার ইনবক্সে স্ক্রিনশটও পাঠিয়েছো। আমি ছাড়া একটা মেয়েও নেই। হয়েছে, আর ভাব নিতে হবে না, আপনাকে আমার চেনা আছে। স্বচ্ছ ফোঁস করে নিঃশ্বাস ছাড়ার 2টা ইমোজি দিল। প্রিয়তা সিন করে রেখে দিল। ঠিক কিছুক্ষণ পরে স্বচ্ছ আবার টেক্সট দেওয়া শুরু করবে, তা সে খুব ভালো করেই জানে। পরন্ত বিকেল, শীতকাল হওয়ায় সূর্যের তেজও কম। চারদিকে পাখির কিচিরমিচির, গাড়ির হর্নের শব্দ। বারান্দায় বসে অলস ভঙ্গিতে এসব লক্ষ্য করছে উষা। মনটা তার বিষণ্ণ হয়ে আছে, শুধু নিজের কারণেই না, আশেপাশে থাকা প্রিয় মানুষদের নিয়েও। উষা আগে নিজেকে নিয়ে যতটা ভাবত, এখন আর তেমনটা ভাবে না। কারণ সে জানে তার পাশে তার গোটা পরিবার আছে। সাগরের এই পবিত্র বন্ধন ভেঙে ফেলতে যে বহুত কসরত করতে হবে তা তার ভালো করেই জানা আছে। আবার ভয়ও হয়, কারণ সাগর তার দাদার মতোই সাহসী। কারোর কথা তোয়াক্কা সে কোনো কালেই করে না, নিজের মনের কথাই শোনে সে সবসময়।